শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আশ্রয়ে ফেলে ইফতি বরযাত্রী নিয়ে চলে এসেছিল সেই মৃন্ময়ী এখন ইফতির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। এত বছর পর পেরেন্টস মিটিংয়ে আবারও মৃন্ময়ীর সেই শ্যাম বর্ণের সূচালো চেহারা আর আঁটসাঁট গড়নের দেহখানা দেখে ইফতি রীতিমতো হকচকিয়ে যায়। পকেট থেকে তাড়াতাড়ি মাস্ক বের করে মুখটা ঢেকে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই একবার চোখাচোখি হয়ে যায় মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ীর দৃষ্টি সহজ, যেন সে জানতই আজ ইফতির সাথে সে দেখা হয়ে চলেছে। তবে এই চোখাচোখি মুহূর্তটা সে সদরে গ্রহণ করে না। বেশ ঘৃণার সাথেই তৎক্ষণাৎ সে দৃষ্টি সরিয়ে ফেলে। মৃন্ময়ীর এমন পরিবর্তনে ইফতি অবাক না হয়ে পারে না। বাচ্চামো স্বভাবের সেই ছন্নছাড়া মেয়েটা কয়েকদিনের ব্যবধানে ঠিক কতটা নিজেকে পরিবর্তন করেছে সেটা নিজ চোখে না দেখলে হয়তো ইফতি বিশ্বাস করত না। আসলেই মানুষ সহজে নিজেকে পরিবর্তন করেন, আর পরিবর্তন করলে তাকে সহজে চেনা যায় না। এত মানুষের ভিড়ে ইফতির চোখ বারবার মৃন্ময়ীর দিকেই নিবদ্ধ, যেন তৃষ্ণার্ত চোখ দুটো অনেক দিন পর তার মনমতো পানির সন্ধান পেয়েছে। তবে মৃন্ময়ী আর তাকায় না তার দিকে, সে নিজের কাছে ভীষণই ব্যস্ত। ইফতির পাশে তার মেয়ে আয়রা বসা, সে চেয়ারের ওপর বসে তার ছোট ছোট পা দুটো ঝুলিয়ে রেখে বাবার হাতঘড়ি নিয়ে খেলা করছে। একটু পর আয়রার রোল কল হলে সে ইফতির হাত টেনে বলে, পাপা পাপা আসো, ম্যাম আমাদের ডাকছে। আয়রার ডাক ইফতির কান পর্যন্ত পৌঁছিয়েছে কিনা সন্দেহ, কারণ সে এখন স্মৃতিচারণে ব্যস্ত। মৃন্ময়ীর সাথে তার রক্তের সম্পর্ক নেই বটে, তবে ইফতির মায়ের সাথে মৃন্ময়ীর মায়ের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদেই ছোট থেকে একসাথে তারা বড় হয়েছে। মৃন্ময়ী যে ইফতিকে বেশ আগে থেকেই পছন্দ করত সেটা সে জানত, কিন্তু কখনোই মৃন্ময়ী তার পছন্দের পাত্রী ছিল না। তার একটাই কারণ, সেটা হল মৃন্ময়ীর শ্যামলা বরণ। ইফতি তাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করত, মৃন্ময়ী যেন সেগুলো গায়ে না মেখে ততই ইফতির পেছন পেছন ঘুরত। বলা বাহুল্য, তার প্রতি মৃন্ময়ীর এত মায়া দেখে কলেজ জীবনে ইফতিও তার প্রতি কিছুটা দুর্বল হয়। তখন একদিনের আবেগের বশে সে মৃন্ময়ীর কোলে মাথা রেখে বলে ফেলেছিল, তুই আমাকে এত ভালোবাসিস কেন মৃন্ময়ী? ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই ভালোবাসি। তোমাকে দেখে ভালোবাসা পায় তাই ভালোবাসি ইফতি ভাইয়া। মৃন্ময়ীর এমন উত্তর শুনে ইফতি হেসে উঠে। কৌতুক চোখে তার দিকে তাকিয়ে নিজ হাতে মৃন্ময়ীর এলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলে, আজ আমি কথা দিলাম, তোকেই বউ বানাবো আমার। বিয়ে করলে তোকেই করব, অন্য কাউকে না। ইফতি বিয়ের প্রতিশ্রুতি দিলেও যখন বিয়ে করার কথা উঠল তখন বেমালুম অস্বীকার করতে সে দ্বিধা করল না। তবুও মায়ের জোড়াজুড়িতে বিয়ের আসর পর্যন্ত এলেও কবুল বলে এক শ্যামলা মেয়েকে বিয়ে করবার সাহস হল না। এর পেছনে অনেক কারণ ছিল, তবে সবচেয়ে বড় কারণ ততদিনে ইফতি শহরের এক বড়লোকের সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। ইফতি দেখতে বেশ সুদর্শন, ফর্সা মুখ, আয়তাকার চোখ, লম্বা চৌড়া শরীর, কমতি নেই তার। তাই নিজের পাশে অমন একখেত মেয়েকে সে মেনে নিতে পারেনি। তাই বিয়ে ছেড়ে চলে আসে সে। এত কিছু চিন্তার মাঝে আবারও আয়রার রাগী কণ্ঠের ডাকে ইফতির ঘোর ভাঙ্গে। হালকা হেসে সে বলে, কি মা ডাকছ কেন? বাবর কথায় আয়রা নাকের পাটা ফুলিয়ে বলে, ম্যাম কখন থেকে ডাকছে আমাদের, তুমি শুনছ না? মেয়ের কথা শুনে ইফতি জিহ্বায় কামড় বসায়। তারপর নিজে উঠে আস্তে করে আয়রাকে নিচে নামিয়ে মেয়ের ব্যাগটা কাঁধে নিয়ে তারা দুজন মৃন্ময়ীর কাছে যায়। মৃন্ময়ী তখন চেয়ারে বসে নোটবুকে কী সব লিখছে। এতদিন পর নিজের প্রাক্তনের সাথে কথা বলবে দেখে ইফতির অস্বস্তি লাগতে থাকে। তবুও মেয়ের হাতটা শক্ত করে চেপে ইফতি মৃন্ময়ের সামনে দাঁড়িয়ে গলাটা একটু ঝাড়ে। সাথে সাথেই মৃন্ময়ীর হাতটা থেমে যায়। বোঝা যায় সেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে মৃন্ময়ী বেশ প্রশস্ত হাসি দিয়ে তাদের দিকে তাকায়। তারপর স্বাভাবিকভাবেই বলে, আসসালামু আলাইকুম, প্লিজ আপনারা বসুন। আয়রা মামুনি কেমন আছো? ইফতি সালামের জবাব দিয়ে চুপ করে চেয়ার টেনে বসে পড়ে। আমি ভালো আছি, তুমি কেমন আছো ম্যাম? ভালো ছিলাম, তবে আয়রা মামুনিকে দেখে আরও ভালো লাগছে।
মৃন্ময়ীর কথা শুনে আয়রা হেসে উঠে। তাদের মিষ্টি কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে থাকে ইফতি। হঠাৎ মৃন্ময়ীর দিকে চেয়ে শান্ত গলায় সে বলে উঠে, আমাদের অনেক দিন পর দেখা হলো, কেমন আছো মৃন্ময়ী? চলবে। সূচনা পর্ব। গল্প ওয়ান এবিয়ার্স। লেখনী অনামিকা আহমেদ।